জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল আলম বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা জনগণের গোপনীয়তা ভঙ্গ হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতেও সিইসির প্রতি দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তাই একটি দলের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ এনে তাদেরকে প্রত্যাহারেরও দাবি জানান তিনি। পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার, তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাত দুষ্ট আচরণ সহ 3 দফা দাবিতে সোমবারও নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছে ছাত্রদল। একই দাবিতে রোববার দিনভর ইসির সামনে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রদল। পরে বিকেলে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। পরে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি। বলেন, নির্বাচন কমিশন ছাত্রদলের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে, তবে কোনো দলের পেশি শক্তির কাছে নির্বাচন কমিশন যেন নতি স্বীকার না করে সে আহ্বানও জানান ছাত্রদল। আগামীর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন বিষয়েও সেই রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের বিভিন্ন উপাচার্য, উপ উপাচার্য এবং কর্মকর্তা এবং তাদের নেতৃবৃন্দরা বিভিন্ন বিভ্রান্ত করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। আমরা তাদের সিদ্ধান্ত দেখতে চাই। সেজন্য আগামীকাল আবারও সকাল 11টা থেকে এই আজকের মতো করে ছাত্রদল এখানে নির্বাচন কমিশন ঘেরাও করবে। মনোনয়নের বৈধতা দিতে ইসিকে চাপ দেওয়ার অভিযোগ তুলেছে জামায়াত। একই সঙ্গে ভোট কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে দলটি। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অভিযোগ করেন, একটি দলকে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে ভোটের আগে অসমতল মাঠ তৈরি করেছে সরকার। আমাদের সাথে 11 জনে কেন ভর্তি করছে, সে তো পাস করতে পারবে না। এটা খুব পরিষ্কার যে কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে, সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করে। চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান, যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না। তাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করা এবং সেটা বুথে বাইরে থেকে তাদেরকে করতে হবে। চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না। 10 দলীয় ঐক্যর পক্ষ থেকে সমন্বিত ইস্তেহার প্রকাশের চিন্তা চলছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ বজায় রাখতে হবে। আপাতত আমরা স্ব দল থেকে আমাদের ইশতেহারটা প্রকাশ করছি। তো আমাদের লিয়াজো কমিটি আছেন, শীর্ষ নেতৃবৃন্দ আছেন, তাদের বিবেচনার জন্য এটা রেখে দেওয়া হয়েছে।
যে এক্ষেত্রে আমাদের 10 দলীয় নির্বাচনী ঐক্য থেকে আমরা কোনো কমন ইশতেহার দেব কিনা। আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি ইসিকে যে সব দল যাতে একই দিনে তাদের নির্বাচনী ইশতেহারটা ঘোষণা করেন, এতে জনগণের আগ্রহ থাকবে এবং বুঝতে পারবে যে কোন দলের কি বক্তব্য। যদি এটা ভিন্ন তারিখে হয় তাইলে একটা অভিযোগ থাকে যে এই দল অমুক দলকে কপি করেছেন। বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। এই কমিশনের অধীনে দল নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি। রোববার নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে এনসিপির অস্থায়ী কার্যালয়ে একথা বলেন তিনি। নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আজকে এবং গতকালকে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে কনফিডেন্স রাজনৈতিক দল, দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল সেটা হারিয়েছে। আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। রোববার নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারীকে লেখা চিঠিতে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের আসন দুটির একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের বিশাল আকৃতির রঙিন ছবি এবং দেশ সংস্কারের গণভোট হ্যাঁর পক্ষে থাকুন স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী। চিঠিতে সোমবার সকাল 9:30টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে সোমবার সকাল 11টার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় লক্ষ্মীপুর 1 আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা হয়েছে। রোববার নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে সেলিম সমাবেশ করে ভোট চেয়েছেন এবং তা নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। একজন প্রার্থী হিসেবে এই কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর সুস্পষ্ট লঙ্ঘন। এজন্য তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশ সহ অভিযোগ করা হবে না সে বিষয়ে আগামী 20 জানুয়ারি সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিনে বেশি গুরুত্ব পেয়েছে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব। এদিন প্রার্থিতা হারিয়েছেন কুমিল্লা 10 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া ও চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর। শেষ দিনের শুনানিতে 35টি আবেদনের বাইরেও দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি সংক্রান্ত জটিলতায় থাকা 30টি আপিল নিয়ে শুনানি করে কমিশন। দিনব্যাপী 63টি আবেদনের মধ্যে 35টি নামঞ্জুর হয়। মঞ্জুর হয়েছে 23টি, অপেক্ষমান রাখা হয়েছে 2টি আপিল আবেদন। চট্টগ্রামের প্রার্থী সরওয়ার আলম, ওনার মনোনয়নপত্র কমিশন বৈধ করেছিল। পরবর্তীতে ব্যাংক একটা লিজিং কোম্পানির আপিল বিভাগের একটি আদেশ করার পরে কমিশন সেই রায়টি পুনর্বিবেচনা করে তার মনোনয়নপত্র বাতিল করেছেন। জনাব আব্দুল আওয়াল মিন্টু, যিনি ফেনীতে থেকে প্রার্থী, তার মনোনয়নপত্র বৈধ হয়েছেন। ডুয়েল সিটিজেনশিপে ইস্যুতে আমাদের যে কয়টা সিট বাতিল করা হয়েছিল সবগুলো আজকে অ্যালাউ করা হয়েছে। ডুয়েল সিটিজেনশিপের যে কথা সেটা সংবিধানই বলে দিছে বাংলাদেশের নাগরিক ডুয়েল সিটিজেনশিপ নিতে পারবে।
জুলাইয়ের হত্যাযজ্ঞকে গণহত্যা আখ্যা দিয়ে অভ্যুত্থানকে ব্যক্তি স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাইয়ের শহীদ আহতদের জন্য আলাদা বিভাগ খোলার আশ্বাস দেন তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে অশ্রুসিক্ত হন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। অনেকে বিচার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন, বলেন যে কোনো মূল্যে জুলাই হত্যার বিচার করতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধে আপসীন সংগ্রাম না করত। আমার ছেলে 4 আগস্ট মিরপুর 10-এ আন্দোলনরত অবস্থায় তাকে স্বৈরাচার ডান বুকে গুলি করে, তার ডান বুক থেকে গুলি লেগে বাম বুক থেকে বের হয়ে যায়। যারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হচ্ছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলো দেখভাল করা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলেছেন, জাতি গঠনে শুধু নীতিগত পরিবর্তন নয়, পরিবার থেকে সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে নারীর ভূমিকা নিয়ে এক সেমিনারে জাইমা রহমান বলেন, ক্ষুদ্র পরিসরেও সমাজ ও দেশের জন্য কিছু করার সবার আন্তরিকতা থাকা উচিত। মত ভিন্নতা থাকলেও সবাইকে নিয়ে আলোচনা করাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেন জাইমা রহমান। My grandfather, President Zia Rahman, understood that development was incomplete if women were excluded. He saw women as capable contributors at home, at work, and in public life. And that belief carried into the choices he made as a leader. Under his leadership, the expansion of the garment sector meant millions of women entered formal work for the first time, gaining independence and income. The creation, then, of the Ministry of Women's Affairs reflected a conviction that improving the lives of women and girls required intention and structure. These were not just policy decisions, but they were an extension of the values that he lived by personally. That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education that gave women voice, choice, and confidence. Under her leadership, girls' education was treated as a right, not a privilege. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন গণতান্ত্রিক আদেশের পরিপন্থী নয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতিতে একথা বলা হয়েছে। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের এই অবস্থান কোনোভাবেই নিরপেক্ষতার লঙ্ঘন নয়, বরং এটি সরকারের দায়িত্ব ও সংস্কার ইস্যুতে ম্যান্ডেটের স্বাভাবিক বহিঃপ্রকাশ। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার শুধু দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা বা নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি। সরকারের মূল দায়িত্ব হল রাষ্ট্রকে স্থিতিশীল, গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে প্রয়োজনীয় সংস্কারের একটি গ্রহণযোগ্য কাঠামো প্রস্তুত করা। পুলিশের লুট করা অস্ত্র নির্বাচনের সময় ব্যবহার হবে না বলে নিশ্চয়তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 41তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করা সম্ভব না হলেও সেগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না। নির্বাচনের সময় পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশের সীমান্তগুলো থেকে অস্ত্র আসছে জানিয়ে তিনি বলেন, এসব অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গিবাদ ও চরমপন্থা আগের তুলনায় অনেক কমেছে বলেও দাবি করেন উপদেষ্টা। বর্ডার দিয়ে যে 2-4টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলি কিন্তু ধরা হচ্ছে।
আরেকটা জিনিস হলো নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইসের সময়, ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। জবাবদিহিতামূলক প্রশাসন পেতে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এর আগে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির প্রচারণার অংশ হিসেবে র্যালিতে যোগ দেন সৈয়দা রিজওয়ানা হাসান। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। যদি পরিবর্তনের পক্ষে থাকেন, যদি সংস্কারের পক্ষে থাকেন, যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান, তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন। একটা শঙ্কা সৃষ্টি করা হবে, ভোট কি হবে? ভোট তো মনে হয় হবে না। ভোট না হওয়ার কি কারণ আছে? ভোটের সকল প্রস্তুতি প্রায় শেষ। 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখের থেকে প্রচারণা শুরু হবে। আপনারা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেন আপনারা কাকে ভোট দেবেন। সংস্কার নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেও দেশের ইতিহাসে এত অল্প সময়ে এর বেশি সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সেরডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত বিচার বিভাগীয় স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সভায় তিনি বলেন, সংস্কার হয়েছে বলেই ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে এসেছে। বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা প্রয়োজন সব করা হলেও জবাবদিহিতা ছাড়া অসীম স্বাধীনতার সুফল বয়ে আনে না। এ সময় উচ্চ আদালতেও কিছু সংস্কার দরকার বলে মন্তব্য করেন তিনি। অনেকে বলেন কোনো সংস্কারই হয়নি। আমি সবিনয় বলবো, এত অল্প সময় বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি সংস্কার হয়নি। আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা পদ্ধতি অনুযায়ী দিচ্ছি। শুধুমাত্র আপনি 10 বছর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন, এটা ভিত্তিতে আপনি বিচারক হতে পারবেন না। বাজার নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি পর্যায়ে 2 লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামী 10 মার্চের মধ্যে এই চাল আমদানি করে বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, সম্প্রতি সরু চালের বাজার দর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি ও মোটা চালের দাম আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের উচ্চ মূল্যের কারণে প্রভাব পড়তে পারে অন্যান্য চালের বাজারেও। এতে বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে নির্ধারিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সিদ্ধ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আমদানি করা চাল আগামী 10 মার্চের মধ্যে দেশে এনে বাজারজাত করতে হবে। 24 অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে শিক্ষার্থী ফায়াজ সৈকত সহ 9 জনকে হত্যা মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হয়। কয়েক মাসের তদন্তে আসামিদের বিরুদ্ধে থাকার তথ্য প্রমাণ মেলায় অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 29 জানুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, এই মামলায় তাপস ও নানকের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে 22 জানুয়ারি তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এখানে তিনটা অভিযোগে মোট 28 জনকে আসামি করা হয়েছে। 50 জন সাক্ষী এখানে আছে এবং বাকি সমস্ত অডিও ভিডিও ডকুমেন্ট সহ ডকুমেন্টারি এভিডেন্স সবকিছু এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বিচারের সময় আপনারা এক এক করে দেখতে পাবেন। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এই 28 জন যাদেরকে আমরা আসামি শ্রেণীভুক্ত করেছি, এখানে পুলিশের ঢাকা মহানগরীর খুব নটোরিয়াস কয়েকজন অফিসার এর সাথে সম্পৃক্ত। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা, রেদওয়ান মুজিব ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে 2 ফেব্রুয়ারি। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ ধার্য করেন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সামা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার 2 মেয়ে টিউলিপ, রিজওয়ানা সিদ্দিকী ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে আলাদা 6 মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দেশের চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। G2G ভিত্তিতে এলপিজি আমদানির জন্য রোববার রাতে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ আমিন উল আহসানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হচ্ছে। এর পরপরই সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আনার উদ্যোগ নেওয়া হবে। সাম্প্রতিক সময় দেশে এলপিজি সংকট দেখা দিলে আমদানির অনুমতি চেয়ে গেল 10 জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়েছিল বিপিসি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাটিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হলো। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার সকালে কেন্দ্রটির প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় 125 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় দ্বিতীয় ও তৃতীয় ইউনিট। এর মধ্যে দিয়ে কেন্দ্রটির 3টি ইউনিটের উৎপাদনই বন্ধ হলো। দ্বিতীয় ইউনিটটি 2020 সালে এবং তৃতীয়টি গেল নভেম্বরের 1 তারিখে বন্ধ হয়। রোববার সকাল থেকে প্রথম ইউনিটের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিকে জানায়, বয়লার ঠান্ডা হলে মেরামত কাজ শুরু হবে, তবে কবে নাগাদ আবারও উৎপাদন শুরু হবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান কর্মকর্তারা। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার বিকেল 5:30টার দিকে সদর উপজেলার ঘটকচরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার বিকেলে মাদারীপুর থেকে রাজধানীর দিকে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি, আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় ইজি বাইকের 3 যাত্রীর। আহত হন বেশ কয়েকজন, আর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও 3 জনের। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। বাসের বেপরোয়া গতি ও সরু সড়ক দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। এখানে রোডটা 2 লাইনের একটা রোড। এখানে যে হিসাবে গাড়ি চলাচল করে, এখানে 4 লাইন বা 6 লাইন একটা রোড হওয়া দরকার। আমাদের হাইওয়ে যে অটোগুলা, এই অটোগুলাই হয়েছে অটো রিক্সা, এবার হাইওয়ে চলাটা এইভাবে এতটা ঠিক না। এই বাসটা নিয়ন্ত্রণ হারায় রাস্তার অপোজিট সাইডে খাদে পড়ছে। আমরা তাৎক্ষণিকভাবে এই জায়গায় আসে এবং স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় আমরা 6টা লাশ উদ্ধার করছি। 6 জন নিহতের মধ্যে 5 জন মহিলা, 1 জন পুরুষ। দুর্ঘটনার মূল কারণ হচ্ছে গাড়ির ওভার স্পিড, আপনার সার্বিক পরিবহনের অতিরিক্ত গতির কারণে, এবং এটা নিয়ম ভঙ্গ করে সে রং সাইডে চলে আসছিল। সাভারে পরিত্যক্ত একটি পৌর কমিউনিটি সেন্টার থেকে 2টি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে সাভার কলেজের এক শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে 999-এ কল দেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে
তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি তারা। তবে ধারণা করা হচ্ছে মরদেহ দুটি একটি নারী ও একটি শিশু ছেলের। নারায়ণগঞ্জের একটি খালে ভাসমান ড্রামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধুরগঞ্জের নয়াপাড়া এলাকায় একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সকাল 8টার দিকে স্থানীয়রা খালে ড্রামটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিদ্ধুরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। ড্রামের ভেতর যুবকের পা বাঁধা অবস্থায় ছিল, তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। হত্যার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে খালে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের নাম মোহাম্মদ আলী, সে ভোলার চরফ্যাশনের মুন্সিরহাট এলাকার বাসিন্দা। চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক অজ্ঞাত নারী খুন হয়েছেন। সকালে চান্দগাঁও এর বি ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল 8:30টার দিকে বি ব্লকের 14 নং গ্যারেজের সামনে অজ্ঞাত এক নারীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। একটি গোষ্ঠী শিক্ষার্থীদের রায়কে ভয় পেয়ে শাকসু নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন শাবিপ্রবির ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির। রোববার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিবির সমর্থিত দুর্বার শাস্টিয়ান ঐক্য প্যানেল আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচির নিন্দা জানিয়ে বলেন, ঢাকায় নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে শাকসু নির্বাচন স্থগিত করার চেষ্টা চালানো হচ্ছে। তবে যতই বাধা আসুক 20 তারিখে নির্বাচন পেছানো সম্ভব নয় বলে জানান তিনি। এদিকে বিকেলে ছাত্রদল সমর্থিত সম্মিলিত শাস্টিয়ান ঐক্য প্যানেলের একাংশের পক্ষে থেকেও বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে পৃথক সংবাদ সম্মেলনে ভিপি পদপ্রার্থী বলেন, কেন্দ্রীয় ছাত্র দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে হলেও শাকসু নির্বাচনে অংশ নেবে ছাত্রদল সমর্থিত সম্মিলিত প্যানেল। শাকসু নির্বাচন হবে কি হবে না এটি সিদ্ধান্ত নেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9000 শিক্ষার্থী। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, মব করে কোনো সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে মবের মাধ্যমে আসা সিদ্ধান্ত সেটা যে কোনো মাধ্যমেই হোক রুখে দেব ইনশাআল্লাহ। সেন্ট্রাল কি করতেছে আমরা সেদিকে যাচ্ছি না। আমরা এখানে যারা আছি বা আমাদের এখানে বাইরে যারা আছে তারাও কি বলতেছে আমরা সেখানে যাচ্ছি না। আমরা এখানে যারা আছি আমরা শাকসু চাই এবং সেটা 20 তারিখে চাই এবং সেটা আমরা এর জন্য যা করা দরকার সংগ্রাম আন্দোলন আমরা সেটা করব। মিয়ানমারে পাচারকালে সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র থেকে 750 বস্তা সিমেন্ট সহ 11 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। রোববার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কোস্টগার্ড সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ পূর্ব সীমান্ত সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ফিশিং বোটে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে বহন করা 750 বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট সহ 11 জন পাচারকারীকে আটক করে। কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় 1,35,00,000 টাকা মূল্যের কাপড় ও বাজি জব্দ করেছে বিজিবি। কুমিল্লা 10 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সকালে সদর দক্ষিণ উপজেলার যশোপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তে 250 গজ বাংলাদেশের অভ্যন্তরে মুরাপাড়া এবং 100 গজ অভ্যন্তরে পাহাড়পুর নামক স্থানে মিনি পিকআপ সহ অবৈধ ভারতীয় শাড়ি, 3 পিস এবং বাজি জব্দ করে, যার মূল্য 1,34,00,000
৮১,০০০ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের অনুসারীরা নিজেকে সংখ্যালঘু কিংবা আদিবাসী হিসেবে দেখতে চায় না। তারা জন্মসূত্রেই দেশের নাগরিক, তাই রাষ্ট্রের সম অধিকার চায়। প্রশাসনের কোথাও হিন্দু সম্প্রদায়ের কেউ নেই জানিয়ে এটা কি ধরনের সংস্কার? জাতি তার সরকারের কাছে এমন প্রশ্ন রাখা হয়েছে। বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংখ্যালঘু অধিকার সুরক্ষা ও আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। এ সময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ পরিণত হয়েছে মবের দেশে। নিজ জন্মভূমিতে থেকেও বছরের পর বছর নির্যাতিত ও হীনমন্যতায় জীবন পার করছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এখনও দীপদাস কিংবা খোকন দাসদের জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। নারীদের রাস্তায় হেনস্থা, ধর্ষণ, মব ভায়োলেন্সের মাধ্যমে দেশের সামাজিক চিত্র বদলে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়। এছাড়াও সংখ্যালঘুদের মন্ত্রণালয়ে চাকরির ক্ষেত্রে তাদের যোগ্যতা মতো সুযোগ, আদিবাসী স্বীকৃতি সহ নানান দাবি তুলে বৈঠকে তুলে ধরা হয়। আমরা যতই মনে করি যে আমরা সমান, আমি বিশ্বাস করি না সমান হওয়ার কোনো সুযোগ আছে। আমি মনে করি আমাদের মেনে নিতে হবে যে আমরা দ্বিতীয়। আর খ্রিস্টান, বৌদ্ধ তারা প্রথমে মনে করতে পারেন, আবার কোনো পজিশনে নাই এটাও মনে করতে পারেন, কারণ তাদের ব্যাপারে বাংলাদেশে খুব কিছু আসা যায় না, একমাত্র পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের বাদ দিলে। একটা কি চিত্রটা দিচ্ছি যে সমাজে, যে সমাজটা হচ্ছে পুরুষ, মুসলমান পুরুষদের সমাজ, তাহলে এই দেশটা কি মুসলমান পুরুষদের দেশ? এই প্রশ্নটা আমাদের করতে লাগবে এবং নারীদের করতে হবে, আর সকল নাগরিকদের, শুধু নারীদের না। বিভিন্ন রকম সংস্কার করেছে, জুলাই সনদ তৈরি হয়েছে, সেখানে কি তৈরি হয়েছে, হ্যাঁ ভোট না ভোট, কিন্তু সেখানে এই যে 10%, 8% বলেন, 10% বলেন, তাদের কোনো পার্টিসিপেশন নাই। তা যদি না থাকে তাহলে এটা কি সংস্কার হলো, কি গণভোট হবে, আবার কেনই বা সেটা হবে? ইসলামী ব্যাংকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে কর্মকর্তাদের দ্বিগুণ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ব্যাংকটির প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান। উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এমন আহ্বান জানান তিনি। রোববার রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশ নেন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 217টি শাখার ইনচার্জগণ। এসএমই খাতের বিনিয়োগ সম্প্রসারণ ও গ্রাহকদের সাথে সুসম্পর্ক স্থাপনে সম্মেলনে বক্তারা গুরুত্ব আরোপ করেন। ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা অব্যাহত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের পরামর্শ দেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিবন্ধীদের কর্মসংস্থান নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা ও নীতিগত দিকগুলো সমন্বয়ের প্রতি জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজারের আলোকে প্রতিবন্ধীদের বিবেচনা করা জরুরি বলেও মত দেন তারা। শনিবার সুবর্ণ ফাউন্ডেশনের আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন, BSPMR। আলোচনা সভায় প্রতিবন্ধীদের কর্মসংস্থান নিশ্চিতে সংশ্লিষ্টরা গুরুত্ব আরোপ করেন। প্রতিবন্ধীদের কর্মসংস্থানে কোটা ব্যবস্থা, জব ফেয়ার ও দক্ষতামূলক কার্যক্রমে বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন বক্তারা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সংকট থেকে বের হতে হলে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির 37 বছরের অপশাসনের অবসান প্রয়োজন। পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দেশটিতে নতুন নেতৃত্ব খুঁজে নেওয়ার সময় এসেছে। এছাড়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতাকে অসুস্থ আখ্যা দিয়ে ভয় প্রদর্শন ও হত্যার রাজনীতি বন্ধের আহ্বান জানান ট্রাম্প। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রথমবারের মতো সাম্প্রতিক বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহতের বিষয়টি স্বীকার করে নিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে অমানবিক ও নৃশংস এই হত্যাকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক অস্থিরতার জন্য ওয়াশিংটনকে জবাবদিহির আওতায় আনার কথাও সাফ জানিয়ে দেন খামেনি। এদিকে ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, তেহরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা অন্তত 5,000।
সিরিয়ায় মার্কিন সেনা নিহতের ঘটনায় নেপথ্যে থাকা আল কায়দা নেতাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সেনা অভিযান চালিয়ে বিলাল হাসান আল জসিম নামে ওই নেতাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম। নিহত আল কায়দা নেতার পরিচয় শনাক্তের পর শনিবার সেন্টকম প্রধান আরও জানিয়েছেন, গেল 13 ডিসেম্বর সিরিয়ায় মার্কিন সেনা ও অনুবাদকের ওপর আইএসের যে যোদ্ধারা হামলা চালিয়েছিল তাদের সঙ্গে বিলাল হাসান আল জসিমের সরাসরি যোগাযোগ ছিল। এদিকে সেন্টকমের বিবৃতির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র কিছুই ভুলে যায় না, পিছু হটে না। গেল ডিসেম্বরে মার্কিন সেনাদের ওপর হামলার জেরে সিরিয়ার আইএসের ঘাঁটি লক্ষ্য করে শতাধিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে চলে গেছেন মার্কিন সেনারা। ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। ওয়াশিংটন নেতৃত্বাধীন সেনারা ঘাঁটিটি ছাড়ার পর এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর বদলা নিতে আইন আল আসাদ ঘাঁটিতে বিপুল মিসাইল ছুড়েছিল ইরান। এতে এই ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2024 সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয়। এর অংশ হিসেবেই ঘাঁটি থেকে সরে গেছেন মার্কিন সেনারা। তবে এর আওতায় যুক্তরাষ্ট্র এখন সেনাদের প্রত্যাহার শুরু করেছিল সেটি নিশ্চিত নয়। শোনা গিয়েছিল 2025 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শত শত সেনা এখান থেকে চলে যাবেন। Responsibilities to Iraqi military units. The coalition of international নেপালের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে কেপি শর্মা ওলিকে মনোনয়ন দিয়েছে সিপিএন ইউএমএল। ঝাপা জেলার 5 নম্বর সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন কেপি শর্মা ওলি, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ প্রজন্মের আইডল খ্যাত র্যাপার ও কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। তিনি রাষ্ট্রীয় স্বাধীন পার্টি আরএসপি মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী। অন্যদিকে নেপালি কংগ্রেস পার্টি থেকে শের বাহাদুর দেওবাকে বহিষ্কার করে দলের প্রধান হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে দলটির সাধারণ সম্পাদক গগন থাপাকে। নেপালি কংগ্রেস পার্টি থেকে গগন থাপাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়াই করবেন। তবে কোন্দলের কারণে অন্যান্য দলগুলো সুযোগ লুফে নেওয়ার সম্ভাবনা প্রকট হচ্ছে। 5 মার্চের নির্বাচন ঘিরে ইতিমধ্যে সব দলই তাদের প্রার্থীদের বাছাই চূড়ান্ত করেছে। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ভারতে ভিসা জটিলতায় পড়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত 42 জন মুসলিম আন্তর্জাতিক ক্রিকেটার। টি-20 বিশ্বকাপ শুরু হতে 1 মাসেরও কম সময় বাকি। তবে 42 জন ক্রিকেটারের ভিসা নবায়ন ও অনুমোদনের জটিলতায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন ও নিরাপত্তা যাচাই, নাগরিকত্ব সংক্রান্ত কড়াকড়ির কারণে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। আইসিসি বলছে তারা বিশ্বের বিভিন্ন দেশের ভারতীয় হাইকমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে এখনও অনিশ্চয়তায় ক্রিকেটাররা। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।